মাঝে মধ্যে আমি আকাশের দিকে হা হয়ে তাকিয়ে থাকি। একদম মিথ্যা নয়, সত্যি বলছি। আকাশ নয়, তোমাকে দেখি। আকাশে দেখি তোমার দুই চোখ, তোমার দুই ঠোঁটের হাসি। সত্যি প্রিয়তম, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এই যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে আছো অনেক ভালো। আজকের পর্বটা অনেক সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। চলুন গল্প থেকে ঘুরে আসি। আবির পুরোটা গান রিয়ার দিকে তাকিয়েই গাইল। গান গাওয়া শেষ হতেই সবাই হাততালি দিতে লাগলো। তখন আকাশ বলল, আবির ভাই, তুমি আর তিথি তো ফাটিয়ে দিয়েছ, মনে হচ্ছে কোনো কাপল গাইছে গানটা। হ্যাঁ তিথি, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। তিথি আকাশ আর রিয়ানজের কথা শুনে মুচকি হাসে, তারপর বলে, থ্যাংক ইউ ভাইয়া। তা ভাই, তোমার বোনই শুধু ফাটিয়ে দিয়েছে আর আমি কিছু করলাম না? রিয়ানজ আবিরের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, তুইও তো ফাটিয়ে দিয়েছিস, তবে আমার ভাই আর বোন যে এত সুন্দর গান পারে তা তো আমি জানতামই না। সে আমরাও তো জানতাম না যে তুমি এত সুন্দর গান পারো। রিয়াজ মরিয়মের দিকে তাকিয়ে হাসে। আচ্ছা ভাই, তোমার মনে হচ্ছে না তুমি এই কয়দিনে একটু বেশি হাসছো? তাতে তোর কোনো সমস্যা? আমার সমস্যা হতে যাবে কেন? মূল কথা হচ্ছে তুমি তো আগে হাসতেই না, আর এখন ভাবি আসার পর থেকে হেসেই যাচ্ছ, তো হেসেই যাচ্ছ, তাই বললাম আর কি। বাজে কথা বলা বন্ধ করে খেলা শুরু কর। কেন, তোমার পাশর করার জন্য আর তর্স হয়েছে না বুঝি? আবির, এখন কিন্তু বেশি বেশি হচ্ছে। রিয়ানজের চোখ রাগানো দেখে আবির চুপ হয়ে যায়। আবার বোতল ঘোরানো হয়। বোতল গিয়ে এবার রনি দিকে পড়ে। রায় কিছু বলবে, তখন মরিয়মের ফুফাতো বোন বলে ওঠে, রনি ভাই, আমি তোমাকে প্রশ্ন করি। রনি রায়ের দিকে তাকালো। মেয়েটা মন খারাপ করেছে। তখন রনি মরিয়মের ফুফাতো বোনের দিকে তাকিয়ে বলল, তুমি অন্য কাউকে করো প্রশ্ন, কেমন? আমার প্রশ্নটা রায় করুক। প্লিজ রনি ভাই, আমি করি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটা করবে আর রায় একটা করবে। কিন্তু রায় করবে কেন? আর খেলার মধ্যে তো এটাই করার নিয়ম। হ্যাঁ, তবে আমার বেলা দুটাই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনি ভাই, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? রনি রায়ের দিকে তাকায়, দেখে রায় ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু একটা শোনার জন্য। রনি হালকা হাসে, তারপর বলে, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনকে আমি খুব পছন্দ করি। তাই বুঝি? তা কে সে রনি? এটা তো সিক্রেট আকাশ ভাই, কোনো একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার বলার অপেক্ষায় থাকবো আমি। হুম। তারাই, তুমি কি প্রশ্ন করবে করো। আমি কোনো প্রশ্ন করব না, তবে ওনার কাছে একটা আবদার করব, যদি উনি রাখেন। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রনির দিকে, রনি কি বলবে তাই জানার জন্য। তখন রনি বলে উঠল, কি আবদার বলো? আমাদের সবাইকে একটা গান শোনাবেন? অবশ্যই শোনাবো, তবে একটা শর্ত আছে। কি? তোমাকেও আমার সাথে গাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর রনি রায়ের চোখের দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। রায়ও রনির চোখের দিকে তাকিয়ে গেয়ে উঠল। দুজনের চোখের দৃষ্টিতে হারিয়ে গিয়েছিল গান গাইতে গাইতে। তখন সবার হাততালিতে ওদের হুঁশ ফেলল। উফ, রনি আর রায়, তোরা একদম ফাটিয়ে দিয়েছিস। অনেক সুন্দর লাগছে গানটা। মরিয়মের কথায় রায় কিছুটা লজ্জা পায়। রিয়া রনিকে ধাক্কা দিয়ে বলল, আহা, গানে গানে কি সুন্দর লাইন মিলে গেল তোদের। তুই চুপ থাক। আচ্ছা যাই হোক, আবার বোতল ঘুরানো হোক এখন। হ্যাঁ আবির ভাই, ঠিক বলেছো। তারপর আবার বোতল ঘোরানো হলো। এখন বোতল দিয়ে ইয়াসার মির্জার দিকে বলল, ভাই, আপনি আমাদের একটা গান গিয়ে শোনান। না না, আমি এইসব গান টান গাইতে পারবো না, তোমরা আমাকে অন্য কোনো প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলুন, আপনি কখনো প্রেম করেছেন? ইয়াসার মির্জা ভ্রু কুচকে বলল, এইসব ছাড়া আর অন্য কোনো প্রশ্ন নাই? হ্যাঁ আছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কেউ আছে, আপনি বলতে চাচ্ছেন না। কী সব বলছেন? আর আমি এইসব প্রেম প্রেম এসব করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলুন যে আপনার কখনো কোনো মেয়েকে ভালো লেগেছে? না। ও। সবার মন খারাপ হলো হালকা। তখন রিয়াজ বলে উঠল,
অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের ঘুমোতে যাওয়া উচিত। এখনই কেন? আবির, অনেকটা রাত হয়েছে, এখন আর খেলার দরকার নেই। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমোতে যাবো, চলো। এরকম করছেন কেন আপনি? সবাই মিলে আড্ডা দিচ্ছি, কত মজা হচ্ছে। দেখো মরিয়ম, অনেকটা রাত হয়ে গেছে আর সারাদিনে তোমার উপর অনেক ধকল গেছে। সো এখন কে বিশ্রাম নেবে, আর সবাই এখন যার যার রুমে যাও, আর কোনো কথা নেই। তারপর সবাই উঠে নিচে চলে গেল। নিচে এসে সবাই যার যার মতো খাওয়া দাওয়া শেষ করে তারপর রিয়া আর রায় আর তিথি মিলে মরিয়মকে রিয়াঞ্জের রুমে নিয়ে বসিয়ে দিয়ে আসে। মরিয়ম বসে বসে নিজের হাত কষ্টাচ্ছে, ওর কেমন কেমন জানি লাগছে। মরিয়মের মনে হচ্ছে ওর বুকের ভেতর কেউ ঢোল বাজাচ্ছে, কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। আচ্ছা, রিয়াঞ্জ যদি এসে মরিয়মের এই ধুকপুক শব্দটা শুনে ফেলে, তখন তো মরিয়ম লজ্জায় মরে যাবে। তখন হঠাৎ দরজা খোলার আওয়াজে মরিয়মের সারা শরীর কেঁপে উঠল, সাথে বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন আরও বেড়ে গেল। রিয়ান দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করে ফেলল। তারপর সামনে এগিয়ে গেল। মরিয়ম বিছানা থেকে নেমে এসে রিয়াজকে সালাম করতে নেয়, তখন রিয়াজ মরিয়মকে থামিয়ে দিয়ে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, তোমার জায়গা ওইখানে নয়, তোমার জায়গা আমার বুকে। রিয়াজ তার বুকের বাঁ পাশে ইশারা করে বলল কথাটা। মরিয়ম মাথা উঁচু করে তাকালো রিয়াজের দিকে। রিয়াজ আবারও বলতে লাগলো, ভ্যাম্পায়ারের কোনের জায়গা ভ্যাম্পায়ারের বুকে, ভ্যাম্পায়ারের পায় না, বুঝলে হলুদ পরি। মরিয়ম রিয়াজের কথা শুনে খিলখিল করে হাসতে লাগলো। রিয়াজ যে হাসির দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল, কি সুন্দর সেই হাসি। রিয়াজ মরিয়মকে আরেকটু কাছে টেনে এনে কপালে একটা চুমু দিয়ে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, কিন্তু গহনাগুলো? রিয়াজ মরিয়মকে নিয়ে বিছানায় বসালো, তারপর নিজের হাতে মরিয়মের সব গহনাগুলো খুলে দিল। খোলা শেষ হতেই বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনি ফ্রেশ হবেন না? তুমি যাও, আমি পাশের রুমে ফ্রেশ হয়ে নেব। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি যাও। আচ্ছা। বলে মরিয়ম ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো মরিয়ম। তখনই ওর সামনে এক কাপ কফি এনে ধরলো রিয়াজ। আপনি কফি কখন বানালেন? এই এখনই। কিন্তু নিচে থেকে এত তাড়াতাড়ি বানিয়ে আনলেন কিভাবে? নিচে যাওনি তো? তাহলে? রিয়াজ আঙ্গুল দিয়ে ইশারা করে টেবিলের উপর দেখিয়ে বলল, আমি ওইখানে বানিয়েছি। আসলে আমার মাঝে মাঝে খাওয়ার ইচ্ছে হলে তখন নিজের হাতে বানিয়ে খাই। ও এখন নাও। মরিয়ম রিয়াজের হাত থেকে কফিটা নিল। চলো বারান্দায় গিয়ে বসি। মরিয়ম আর রিয়াজ বারান্দায় গিয়ে বারান্দায় থাকা দোলনাটায় গিয়ে বসল। বসে হাতে থাকা কফিতে চুমুক দিল দুজনেই। তখন মরিয়ম বলল, রিয়াজ, কফিটা দারুণ হয়েছে। আপনি এত ভালো কফি বানাতে পারেন আমি তো জানতামই না। রিয়াজ হেসে বলল, তাহলে এখন থেকে বরং আমি আমার বিবি সাহেবাকে কফি বানিয়ে খাওয়াবো, কি বলো? মরিয়ম রিয়াজের কথা শুনে রিয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে তারপর বলে, খাওয়াতেই পারেন। হ্যাঁ। আচ্ছা, রিয়ার আব্বু আম্মু আর রনের আব্বু আম্মু কেউ আসলো না কেন বিয়েতে? আসলে রনের আব্বু আম্মু হজ করতে গিয়েছেন, আর রিয়ার আব্বু কাজের জন্য একটু বাইরে গিয়েছেন। আর রিয়ার ছোট ভাই শরীরটা ভালো না, তাই ওর আম্মু আসেনি। ও আচ্ছা। তবে রায়ের ভাইও তো আসেনি, উনি না আসার কথা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু রাজশাহীতে আরেকটা কাজ পড়ে গেছে, যার কারণে আসতে পারেনি। কবে আসবেন ভাইয়া? আরও 4-5 দিন পরে মনে হয় আসবে, আমি ঠিক জানি না। ও। রিয়াজ আর মরিয়ম আরও অনেকক্ষণ বসে গল্প করে তখন রিয়াজ বলে উঠল, এখন আমাদের ঘুমোতে যাওয়া উচিত। মরিয়ম রিয়াজের কাঁধে মাথা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, রিয়াজ মরিয়মের ঘুম ঘুম কণ্ঠে কথা শুনে মুচকি হাসে। তারপর তার বউটাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমে এসে মরিয়মকে শুয়ে দেয় রিয়াজ। তারপর লাইট নিভিয়ে এসে মরিয়মকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে মরিয়মের ঘুম ভাঙতে দেখে রিয়াজ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে ছেড়ে দিলেই মনে হয় কোথাও চলে যাবে মরিয়ম। মরিয়ম রিয়াজের মুখের দিকে তাকিয়ে আছে। উফ, কি সুন্দর লাগছে লোকটাকে, মন চাচ্ছে একদম খেয়ে ফেলি। ছি মরিয়ম, তুই এসব কি ভাবছিস? রিয়ান যদি জানতে পারে, বেচারা হার্ট ফেল করে ফেলবে। মরিয়ম নিজের কথায় নিজেই লজ্জা পায়। এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, আমি উঠবো। মরিয়ম রিয়াজের গালে এক আঙুল দিয়ে গুঁতো দিতে দিতে বলল কথাটা। রিয়াজ ভ্রু কুচকে ঘুম ঘুম চোখে তাকালে মরিয়মের দিকে। মরিয়ম তা দেখে লম্বা একটা
হাসি দিল, দিয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং জান। রিয়াজের কথায় মরিয়ম হাসল, তারপর বলল, আমাকে ছাড়ো, আমি উঠবো। কেন এত তাড়াতাড়ি উঠে কি করবে? কিছু না, তাও আমাকে ছাড়ুন। রিয়াজ মরিয়মকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, না ছাড়বো না, এখানে শুয়ে থাকো আর এই একটু পরে ওঠো। প্লিজ ছাড়ুন না, এমন করছেন কেন? আচ্ছা ঠিক আছে, এত ইনোসেন্ট করে বললে না ছেড়ে উপায় আছে? মরিয়ম হাসে, তারপর উঠে ফ্রেশ হতে চলে যায়। রিয়াজ আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মরিয়ম ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো, দেখে বড়রা সবাই সোফায় টেবিলে বসে আছে। তখন জরিনা খালা এসে বলল, এসে এসো, তুমি এসে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। মরিয়ম গিয়ে টেবিলে বসলো, বসে বলল, তিথি কোথায়? আর রিয়া রনি ওঠেনি এখনো ঘুম থেকে? তিথি একটু বাইরে গেছে, আর রনি রিয়া উঠেছে মনে হয়। তখন রায় এসে বলল, গুড মর্নিং আপু। গুড মর্নিং রাই, এসো, এসে বসো। রায় গিয়ে টেবিলে বসলো। তখনই রনি আর রিয়া আসলো, সাথে তিথিও এসে টেবিলে বসলো। সবাই একে একে মরিয়মকে গুড মর্নিং জানালো, সাথে মরিয়ম উত্তর দিল, কি রে, জিজু আসেনি? না, উনি নাকি আর একটু পরে উঠবেন। রিয়া মরিয়মের কানে কানে বলল, কেন, রাতে কি বিলাই মারতে গিয়ে আমাদের জিজু অনেক ক্লান্ত হয়ে গেছে নাকি? রিয়া, একদম চোখ রাঙাবি না, আমাদের মধ্যে তুই প্রথম বিয়ে করেছিস, তো জানতে ইচ্ছে হয় না বুঝি? তখনই ইয়াসার মির্জা নেমে আসলো। গুড মর্নিং মরিয়ম। গুড মর্নিং ভাইয়া। তারপর ইয়াসার মির্জা এসে টেবিলে বসলো। জরিনা খালা এসে সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষ হতেই ইয়াসার মির্জা বলল, তা রনি, তুমি নাকি কলেজে ভর্তি হবে, তো চলো আমি তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, আমি যাব। রিয়া, তুই গিয়ে রেডি হয়ে আয়। আর মরিয়ম, তুই যাবি না ভর্তি হতে? আমি তো ভর্তি হব, কিন্তু তোরা ভর্তি হবি মানে বুঝলাম না। তখন রিয়াজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, হ্যাঁ রিয়া রনি ওরা ভর্তি হবে তোমার সাথে। কিন্তু রিয়া, তোর আম্মু কিছু বলবে না? না, আম্মু কিছু বলবে না, তুই তো জানিসই আমার ঢাকায় এসে কলেজে পড়ার কত শখ ছিল, তাই আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেছে। ও। মরিয়ম রনির দিকে তাকিয়ে কিছু বলতে নিবেই তখন রনি বলে উঠল, প্লিজ দোস্ত, এখন আমাকে বলিস না যে আমি আমার আব্বু আম্মুকে বলেছি কিনা। মরিয়ম রনির কথা শুনে আর কিছু বলল না। রিয়াজের দিকে তাকিয়ে বলল, আপনি খাবার খাবেন না? না আমি খাবো না, তোমাদের নামিয়ে দিয়ে আমি অবশ্যই যাব, ওখানে লাঞ্চ করে নেব, চিন্তা করো না। তারপর সবাই বাহিরে গেল। রিয়াজ গিয়ে গাড়ি বের করো। গাড়ি আসতেই মরিয়ম এসে গাড়িতে উঠে বসল। তখন রিয়া আর রায়ও গাড়িতে উঠতে নিবে। তখন রনি বলে উঠল, তোরা উঠছিস কেন? তো উঠবো না, আমরা না যাবো সাথে? হ্যাঁ যাবি, কিন্তু এই গাড়িতে না, ইয়াসার ভাইয়ের গাড়িতে যাবি। কিন্তু কেন? রনি রিয়ার মাথায় থাপ্পড় মেরে বলল, আরে গাধি, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে না, তোকে কি আরও কিছু বলতে হবে? ও সরি, আমি আসলে ভুলে গেছি। তুই তো ভুলেই যাবি, গোবরে ভরা মাথা বলে কথা। রনি, একদম অপমান করবি না। এই রনি আর রিয়া, তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কালকে আসার পর থেকেই দেখছি তোমরা দুজন সাপে নুলের মতো লেগেই আছো, সমস্যা কি তোমাদের? কই ভাই, কিছু না তো, ওই তো আমার সাথে দেখো না কেমন লেগে থাকে। হ্যাঁ আমি দেখেছি, তবে তুমিও যে কম না সেটাও দেখেছি। এখন সবাই গিয়ে গাড়িতে বসো। সবাই গিয়ে গাড়িতে বসল। রিয়া মাথা নিচু করে বসে আছে, কারণ রনির বাচ্চা রনি ওর মান সম্মান সব তেজপাতা বানিয়ে ফেলছে ওর ক্রাশের সামনে। রিয়া তো রনিকে পরে দেখে নেবে। রিয়া মাথা উঁচু করে এক নজর ইয়াসার মির্জার দিকে তাকালো। ইয়াসিন মির্জা মন দিয়ে ড্রাইভিং করছে, আর পাশের সিটে রায় বসে ফোন চালাচ্ছে। রিয়া নিজেও ফোন বের করে টিপতে লাগলো। ওদিকে মরিয়ম গাল ফুলিয়ে বসে আছে। রিয়াজ একবার তার বউয়ের দিকে তাকালো, আবার সামনের দিকে তাকিয়ে হালকা হাসল। কিছুক্ষণ আগে ঘটনা। সবাই চলে যেতেই রিয়াজ গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা এগিয়ে নিয়ে থামিয়ে দিল। মরিয়ম অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামালেন কেন? রিয়াজ তখন কিছু না বলেই মরিয়মের কাছে এসে ঠোঁট ডুবিয়ে দিল। মরিয়ম তো কিছুক্ষণের জন্য মূর্তির মতো বসেছিল। ওর হুঁশ ফিরতেই রিয়াজকে ধাক্কা দিতে লাগলো। তবে রিয়াজ তো ছাড়ার পাত্র না, সে তো প্রিয়সীর ঠোঁটের মধ্যেই হারিয়ে গেছে। ছাড়ার কিছুক্ষণ আগে মরিয়মের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিয়েছিল রিয়াজ, তাই ম্যাডাম এখন গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছে।
রিয়াজ তার বউকে দেখছে আর মিট মিট করে হাসছে। মরিয়ম রিয়াজের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে পিড় করে বলল, অসভ্য লোক, আমার ঠোঁটটা এখনো জ্বলছে। কি কামড়টাই না মেরেছে, মন যাচ্ছে একটা ধাক্কা দিয়ে ফেলে দিই গাড়ি থেকে। অসভ্য লোক একটা। রিয়াজ মরিয়মের এক হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে বসে আছে। মরিয়ম সেদিকে তাকিয়ে বলল, আমার হাতটা ছাড়েন। ছাড়বো না। কি করবে? কুচ্ছু। মরিয়ম বিড়বিড় করে কথাটা বলে অন্যদিকে ফিরে তাকালো। এই লোকটাকে বলা আর না বলা একই কথা, শুধু শুধু নিজের মুখটাকে চালানোর কোনো মানে নেই। 1 ঘন্টা পর গাড়ি এসে কলেজের সামনে দাঁড়ালো। প্রথমে ইয়াসার মির্জার গাড়ি এসে থামলো, তারপর রিয়াজের গাড়ি এসে থামলো, তারপর গাড়ি থেকে নেমে সবাই দাঁড়ালো। রিয়াজ আর ইয়াসার মির্জা গাড়ি পার্ক করতে চলে গেল। রিয়াজ আর ইয়াসার মির্জা গাড়ি পার্ক করে এসে ওদের সামনে দাঁড়ালো। চলো ভিতরে চলো। সবাই মিলে কলেজের ভেতরে ঢুকে তারপর প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা শুরু করে। প্রিন্সিপালের রুমে এসে সব ফর্মালিটি করে মরিয়ম, রিয়া আর রনিকে কলেজে ভর্তি করিয়ে দেয় রিয়াজ। তোমরা কি ক্লাস করবে নাকি বাড়ি চলে যাবে? না, আমি ক্লাস করব। রিয়া, তুই ক্লাস করবি না? হ্যাঁ, আমিও ক্লাস করব। তিথি, তুমি? হ্যাঁ, আমিও করব। রনি, তুমি? না ভাই, আমি আজকে ক্লাস করব না, আমি কালকে করব। কেন? আসলে রায়ের সাথে ঢাকা শহরটা একটু ঘুরে দেখব। রিয়াজ রনির কথা শুনে মুচকে হাসে। ও আচ্ছা মরিয়ম, এখন আমি আসি। 1টার দিকে তোমাদের ড্রপ করতে আসবো আমি। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা আচ্ছা মরিয়ম, তাহলে আমিও আসি। জি ভাইয়া। রিয়া এক পলক ইয়াসার মির্জার দিকে তাকায়, ইয়াসার মির্জাও রিয়ার দিকে এক পলক তাকায়, তারপর বেরিয়ে চলে যায়। ওরা যেতেই মরিয়ম আর রিয়া তিথি গিয়ে ক্লাসে বসলো, আর রনি রায়কে নিয়ে কলেজের বাইরে গিয়ে দাঁড়ায়। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? রনি রায়ের দিকে এক পলক তাকায়, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, বাইকের জন্য। কিন্তু বাইক কেন? আমারও বাইকে উঠতে অনেক ভয় লাগে, আমরা রিক্সা দিয়ে যাই না। আমি আছি তো, ভয় করবে কেন? আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু কোনো কিন্তু নেই, আমি তোমার কিছু হতে দেব না। রনি রায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভরসা করো না আমাকে। কিছুক্ষণ পর একটা ছেলে বাইক নিয়ে আসতো। ছেলেটা বাইক থেকে নেমে বাইকের চাবিটা রনির হাতে ধরিয়ে দিল, দিয়ে ছেলেটা চলে গেল। কে উনি? সেটা তোমার জানা লাগবে না, বলে রনি বাইক ধরে বাইকে উঠিয়ে বসিয়ে দিল, তারপর নিজে উঠে বসতো, বসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে রিয়াজ অফিসে আসতেই অফিসের সবাই দাঁড়িয়ে পড়ল। রিয়াজ সবাইকে ইশারায় বসতে বলে নিজের কেবিনে চলে গেল। কেবিনে এসে বসতেই আবির এসে হাজির হলো। হ্যাঁ বল, কি কথা বলবি? ভাই, আমাদের কোম্পানির কিছু গোপন তথ্য কে যেন ফাঁস করে দিয়েছে। মানে? মানে ভাই, আমাদের অফিসেরই কেউ একজন আমাদের কোম্পানির প্রজেক্টগুলো অন্য কারো কাছে বেশি টাকা বিক্রি করে ফেলেছে। রিয়াজ কিছু একটা ভাবলো, তারপর কপালে হাত ঘষতে ঘষতে বলল, এখনই অফিসের সব এমপ্লয়িকে আমার সামনে হাজির কর। জি ভাই। বলে আবির চলে গেল। কিছুক্ষণ পর সব এমপ্লয়ি এসে রিয়াজের সামনে লাইন ধরে দাঁড়ালো। রিয়াজ কিছু না বলে এক হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে সবাইকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে দেখল। সবাই শান্তভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু একজন হালকা কাঁপছে। রিয়াজ তাকে সূক্ষ্ম দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল, তারপর বাঁকা হেসে বলল, আবির, সবাইকে যার যার কাজে যেতে বল, শুধু মিস্টার আরিফ খান বাদে। জি ভাই। আবির সবাইকে বলতেই সবাই যার যার কাজে চলে গেল, শুধু আরিফ খান দাঁড়িয়ে আছে। তা মিস্টার আরিফ খান সব বলবেন নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? সেটা যদি আমি করি আপনার জন্য ভালো হবে না। আরিফ খান একটা ঝোঁক গিরে তারপর রিয়াজের পায়ের কাছে এসে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এরকম করব না, এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, মাফ করে দিব। আগে বলেন কার কাছে প্রজেক্টগুলো বিক্রি করেছেন? স্যার, আমি চিনি না, একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল, বলেছিল প্রজেক্টগুলো বিক্রি করলে আমাকে অনেক টাকা দেবে। তাই আপনি রাজি হয়ে গেছেন? আমার সাথে বেমানি করতে আপনার বুক কাঁপেনি মিস্টার আরিফ খান? সরি স্যার, এবারের মতো মাফ করে দিন। সরি মিস্টার আরিফ খান, রিয়াজের ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। স্যার, একবারের মতো মাফ করে দিন, আর কখনো এরকম করব না, প্লিজ স্যার। আবির, তুই একটু বের হ। জি ভাই। বলে আবির বের হয়ে যায়। আবির বের হতেই রিয়াজ নিজের রূপে ফিরে আসে। রিয়াজকে দেখে আরিফ খান
ভয় কাঁপতে লাগলো। আরিফ খান কান্না করতে করতে বলল, স্যার এবারের মতো মাফ করে দিন, আর কখনো এরকম করব না স্যার, এবারের মতো প্লিজ। রিয়ান যে রক্তবর্ণ চোখে আরিফ খানের দিকে তাকায়, তারপর এগিয়ে গিয়ে আরিফ খানকে ধরে আরিফ খানের ঘাড়ে রিয়াঞ্জের বড় বড় দাঁত বসিয়ে দেয়। আরিফ খানের শরীরের সব রক্ত রিয়াঞ্জ খেয়ে ফেলে। খেয়েই আরিফ খানকে রিয়াঞ্জ ফ্লোরে ছুঁড়ে মারে। আরিফ খানের লাশটা ফ্লোরে পড়ে থাকে। রিয়াঞ্জ নিজেকে স্বাভাবিক করে আবিরকে ডাক দেয়। আবির আবির রিয়াঞ্জের ডাক শুনে দৌড়ে আসে, এসে বলে, জি ভাই বলেন। এই নোংরা কিটটাকে কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, আমি যেন এসে আর না দেখে এটাকে। আচ্ছা ভাই, কিন্তু ভাই আপনি কই যাবেন? আমার মিরপুরে একটা মিটিং আছে, তো আমি ওখানে যাচ্ছি, এদিকটা তুমি দেখে নিও। আচ্ছা ভাই। তারপর রিয়াজ অফিস থেকে বের হয়ে চলে যায়। রনি তার বাইকে নিয়ে একটা লেকের সামনে দাঁড় করায়। তারপর রনি বাইক থেকে নামে, সাথে রায়কেও ধরে নামায়। রায় নামতেই ওর কানে আসে নদীর পানির শো শো শব্দ। শব্দকে অনুসরণ করে রায় ছুটে চলে যায় নদীর পাড়ে। নদীর পাড়ে এসেই আশপাশটা দেখে তো রায় একদম মুগ্ধ হয়ে যায়, কারণ নদীর পাড়ের দিক দিয়ে কতগুলো বড় বড় গাছ লাগানো, সাথে বসার জন্য বেঞ্চও দেওয়া আছে। বেঞ্চের কিছুটা দূরেই আবার ছোট ছোট ফুলের গাছ লাগানো। নদীর পাড়ের সুন্দর বাতাস এসে রায়কে ছুঁয়ে চলে যাচ্ছে। তখন পেছন থেকে রনি বলে উঠল, কি ম্যাডাম, এত সুন্দর জায়গা পেয়ে আমাকে ভুলে গেলেন? সরি, আসলে আমি খেয়াল করিনি। এত সুন্দর জায়গা দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই চলে আসলাম। সরি। আচ্ছা ঠিক আছে, এখন বলো জায়গাটা কেমন? অনেক 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 সুন্দর, কিন্তু আমি তো ছোট থেকে এখানে থাকছি, কিন্তু এই জায়গাটা তো আমি চিনি না। আপনি কি করে চিনলেন? আমি আসলে আমার বন্ধুদের সাথে ট্যুরে এসেছিলাম, তখন এই জায়গাটা দেখেছি। আমার অনেক পছন্দ হয়েছে জায়গাটা। ও, অনেক সুন্দর জায়গাটা। তাই তো পছন্দের মানুষকে পছন্দের জায়গাটায় এনেছি। তা পছন্দের মানুষের কি পছন্দের জায়গাটা পছন্দ হয়েছে? অনেক হয়েছে। তা পছন্দের মানুষটা কি জানতে পারি? সেটা না হয় না জানা হয়ে থাকুক, সময় হলে ঠিক বলে দেব। তা সেই সময়টা কবে আসবে? এই ধরো 2-1 দিন বা 3 দিন পর। আপনার পছন্দের মানুষটা সেই দিনটার অপেক্ষায় থাকবে। যেহেতু পছন্দের মানুষটা অপেক্ষায় থাকবে, সেহেতু তো তাকে বেশি অপেক্ষা করানো ঠিক হবে না, কি বলো? হ্যাঁ আচ্ছা, চলুন পা ডুবিয়ে বসি নদীর পাড়ে। চলো। রনি আর রায় দুজন নদীতে পা ডুবিয়ে বসলো। বসে অনেকক্ষণ কথা বলল। কথার মাঝে রায় বলে উঠল, আমার অনেক খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়াও। কথাটা বলি রনি ফোন হাতে নিয়ে কাউকে একটা মেসেজ করলো। তার কিছুক্ষণ পর একটা ছেলে এসে একটা প্যাকেট দিয়ে গেল রনির হাতে। এটা কি? বিরিয়ানির প্যাকেট। ও, বলে রায় প্যাকেটটার দিকে যেই না হাত বাড়বে, তখনই রনি রায়কে বাধা দিয়ে বলল, আজ না হয় আমি তোমাকে খাইয়ে দিই, কি দিতে পারবো? রনির কথা শুনে রায় মাথা নাড়ালো যে হ্যাঁ দিতে পারবে। তারপর রনি প্যাকেট খুলে রায়কে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষ হতে আরো কিছুক্ষণ ওরা বসে গল্প করলো। তখন রায় বলে উঠল, আমাদের এবার বাসা যাওয়া উচিত, মনে হয় 1টা বেজে গেছে। রনি তার হাতের ঘড়ির দিকে তাকালো, দেখে যে 1টা বেজে গেছে। 1টা বেজে গেছে, চলো এখন আমরা উঠি। তারপর রনি আর রায় উঠে বাইকের সামনে যায়, গিয়ে রায়কে ধরে বাইকে বসিয়ে দেয়। তারপর নিজেও উঠে বসে বাইকে স্টার্ট দিয়ে চলে যায় রনি। এদিকে মরিয়ম, তিথি আর রিয়ার ক্লাস শেষ হতেই ওরা বের হয়ে আসে। তখনই মরিয়ম বলে ওঠে, রিয়া, তিথি, আমার না শরীরটা ভালো লাগছে না, তো আমি বাড়ি চলে যাব। তোমরা দুজন কি ক্লাস করবে নাকি বাড়ি চলে যাবে আমার সাথে? ভাবি, আমারও না মাথা ব্যথা করছে, তো আমিও তোমার সাথে চলে যাব। রিয়া, তুমি আমাদের সাথে চলে আসো, একা একা থেকে কি করবে? না না তিথি, আমি শেষের ক্লাসগুলো করব। আর প্রিন্সিপাল স্যারের রুমে আমাকে ডেকেছিল কি কাগজপত্রে নাকি সমস্যা হয়েছে, তো আমি ক্লাস শেষে ওখানে যাব, তোমরা চলে যাও। কিন্তু রিয়া, তুই একা যেতে পারবি? আমি পারবো যেতে, তুই চিন্তা করিস না, রিক্সা ধরে চলে যাব। তো তোরা যাবি কি করে? আমি রিয়ান্সকে মেসেজ করে বলেছি, ও আসছে। আচ্ছা তাহলে তোরা যা, আমি ক্যান্টিনে যাই, দেখি কি খেতে পারি। আচ্ছা ঠিক আছে, আর শোন, সাবধানে যাবি কিন্তু।
মেরি মা। বলি রিয়া চলে যায় ক্যান্টিনের দিকে, আর তিথি আর মরিয়ম গিয়ে গেটের সামনে দাঁড়ায়। তার কিছুক্ষণ পরেই রিয়াজ আসে। রিয়াজ আসতেই মরিয়ম আর তিথি গিয়ে গাড়িতে উঠে বসে। ওরা বসতেই রিয়াজ ওদের দিকে তাকিয়ে বলল, কি হলো, রিয়া কোথায়? ওর নাকি ভর্তি কাগজের মধ্যে কি সমস্যা হয়েছে, ওই জন্য প্রিন্সিপালের রুমে যাবে, আর শেষের ক্লাসগুলো নাকি করে আসবে, ওই জন্য আমাদের সাথে আসেনি। ও একা একা যেতে পারবে? আমিও তো সেটাই বলছি, ও একা একা যেতে পারবে কিনা কে জানে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার দিকে গায়ে পাঠিয়ে দেবো ওকে আনতে। আচ্ছা সেটাই ভালো। তারপর রিয়াজ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এদিকে ক্যান্টিনে বসে আছে রিয়া। ওর মনটা একটু খারাপ। ওরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। ওই বজ্জাত পেন্সিলের জন্য যেতে পারবে না। আর কিছু না ভেবেই ক্যান্টিনে একটু খাবার খেয়ে ক্লাসে চলে যায় রিয়া। প্রায় 1 ঘন্টা পর রিয়াঞ্জের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়। দাঁড়াতেই মরিয়ম আর তিথি নেমে পড়ে। তখন মরিয়ম রিয়াঞ্জের দিকে তাকিয়ে বলল, আপনি যাবেন না ভেতরে? না, আমার অফিসে কাজ আছে, তাই যাব না। মরিয়ম কিছু না বলেই চলে যায়। রিয়াঞ্জ তার বউয়ের যাওয়া দেখে বুঝতে পারে যে তার বউ রাগ করেছে, কিন্তু কিছু করার নেই। অফিসে অনেক কাজের চাপ, যার জন্য ওকে যেতেই হবে। তবে সমস্যা নেই, রাতে এসে তার বউয়ের সব অভিমান রাগ সে ভাঙিয়ে দেবে। তিথি বলে উঠল, ভাইয়া তুমি এটা ঠিক করলে না, ভাবি এখন রেগে গেল। সমস্যা হবে না, পরে মানিয়ে নেব, তুই ভিতরে যা। বলে রিয়াজ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মরিয়ম রুমে এসে বিছানায় বসলো। ওর অনেক রাগ হচ্ছে বজ্জাত লোকের ওপর। তখন তিথি এসে মরিয়মের পাশে বসে বলল, ভাবি তুমি ভাইয়ার ওপর রাগ করো না, জানোই তো ভাইয়া এতদিন ঘরের মধ্যে ছিল, কোনো জায়গায় যেতে পারেনি। এখন যেহেতু গিয়েছে তো অফিসে অনেক কাজ, যার জন্য তোমাকে সময় দিতে পারেনি। প্লিজ ভাবি তুমি রাগ করো না ভাইয়ার ওপর। রাগ তো আমি একটু করেছি, কিন্তু তোমার জন্য একটু কমিয়ে ফেললাম, বাকিটা তোমার ভাই আসলে তখন কমিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। তুমিও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। মরিয়ম চলে গেলে বাথরুমে ফ্রেশ হতে, আর তিথিও চলে গেল নিজের রুমে। মরিয়ম বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে নিচে নেমে আসতো। এসে সবার সাথে খাবার খেতে বসে পড়ল। খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসতো। এসে ঘুমিয়ে পড়ল মরিয়ম। ওদিকে রনি রায়কে তার বাসায় নামিয়ে দিয়ে নিজেও বাসায় চলে আসতো। এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার 5টা বাজে। রিয়া কাগজপত্র ঠিক করে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালো, কিন্তু কোনো রিক্সায় পাচ্ছে না রিয়া। রিয়া বিরক্তির ভঙ্গিতে নিজেই বিড়বিড় করে বলল, আজকে কি সব রিক্সা উগান্ডে চলে গেল নাকি? একটাও রিক্সা পাচ্ছি না। না রিয়া, এভাবে দাঁড়িয়ে থাকলে আরো রাত হয়ে যাবে, তুই বরং হাঁটাই শুরু কর। যা ভাবা তাই কাজ। রিয়া হাঁটা শুরু করলো। অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছে। অবশ্য রিয়ার অনেকটা ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, হাঁটতেই হবে। রিয়া হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতেই সামনে তাকিয়ে দেখে কিছু বকাটে ছেড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে। তা দেখে রিয়া ভয়ে কেঁপে উঠল। সাথে কোনো এক অজানা ভয় আঁকড়ে ধরল রিয়াকে। রিয়া বুঝতে পারছে না যে সামনে আগাবে নাকি পেছনে চলে যাবে। রিয়া দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর নিজেকে বলল, রিল্যাক্স রিয়া, কিচ্ছু হবে না, তুই চুপচাপ ওদের সামনে দিয়ে চলে যাবি, কিচ্ছু হবে না। কাম ডাউন রিয়া, কাম ডাউন। নিজেকে সান্ত্বনা দিয়ে রিয়া হাঁটা শুরু করলো। রিয়া হেঁটে ওদেরকে ক্রস করতে নিবে, তখনই একটা ছেলে এসে রিয়ার হাত ধরে বলল, হেই বেবি, তুমি আমাদেরকে না দেখেই চলে যাচ্ছ। আমার হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন। আর বেবিকে? কে আবার তুমি? আর এত সুন্দরী একটা মেয়েকে রাস্তায় একা পেয়েছি, এত সহজে ছেড়ে দিব? ছাড়ুন বলছি আমি, না হলে কিন্তু পুলিশকে ইনফর্ম করব আমি। কিরে, পুলিশ ডাকবে নাকি? ডাকো ডাকো সুন্দরী, আমিও দেখি তোমাকে কে বাঁচায়। হাত ছাড়ুন বলছি, না হলে কিন্তু। কিরে, বেশি কথা বলছে, গুডাউনে নিয়ে যাই, তারপর একসাথে এনজয় করব। ওপাশের ছেলেগুলো সায় জানালো। তারপর ছেলেটা রিয়াকে টেনে নিয়ে যেতে নেবে, তখনই একটা বলিষ্ঠ হাত এসে বাধা দেয়। কে বে, তোর সাহস তো কম না, আমার হাত ধরেছিস। কথাটা বলেই ছেলেরা পেছন ফিরে তাকাতেই ইয়াসার মির্জাকে দেখে ভয় পেয়ে যায়। সাথে সাথে রিয়ার হাত ছেড়ে দেয়। রিয়া ও ইয়াসার মির্জাকে দেখে যেন প্রাণ ফিরে পায়। ইয়াসার মির্জার আগে কণ্ঠে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, তোদের অনেক সাহস বেড়ে গেছে দেখছি, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করছিস।
এবার তোদের সাহায্য করতে হবে, কি বলিস? সরি ভাই, আর জীবনেও কোনো মেয়েদের দিকে তাকাবো না। এবারের মতো মাফ করে দাও ভাই। মাফ করব আর তোদেরকে? কথাগুলো বলেই ইয়াসার মির্জা পকেট থেকে কিছু বার করতে নিবে, তখনই ছেলেগুলো উল্টে ঘুরে দৌড়ানো শুরু করলো। ছেলেগুলো যেতে ইয়াসির মির্জা রিয়ার দিকে তাকালো। রিয়া, তুমি ঠিক আছো? জি, আমি ঠিক আছি। আপনি যদি আর একটু দেরি করে আসতেন তাহলে কি যে হতো। সেসব বাদ দাও, তুমি এত রাত্রে এখানে কি করো? আসলে কলেজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। ও, আর এরপর থেকে গাড়ি নিয়ে আসবে? হ্যাঁ। রিয়া গিয়ে গাড়িতে বসলো। ইয়াসার মির্জাও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। ইয়াসার মির্জা গাড়ি চালাতে চালাতে রিয়ার দিকে তাকালো আর বলল, রিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। শোনো। জি বলেন। তুমি আমাকে তুমি করে বলো, আপনি এটা কীরকম লাগে জানো? আর তুমি যদি চাও আমি তোমাকে সকালে আনতে পারি এবং দিয়েও আসতে পারি। ঠিক আছে, তুমি করে বলবো। আর কিন্তু দেখো, তুমি যা ঠিক করবে তাই। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কোথাও যাচ্ছিলাম না, অফিস থেকে ফিরছিলাম। ও। আরও টুকিটাকি কথা হয়, এর মধ্যেই বাসার সামনে চলে আসে। বাসার সামনে আসতেই রিয়া নেমে পড়ে। ইয়াসার মির্জা রিয়াকে বাই বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রিয়া বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতর আসতেই মরিয়ম দৌড়ে এসে রিয়াকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস রিয়া? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই জানিস, আমি ঘুম থেকে উঠে শুনি যে তুই নাকি এখনও আসিসনি বাড়িতে। তারপর আমি রিয়ান্সকে ফোন করি, তখন রিয়ান্স বলে ও নাকি গাড়ি পাঠিয়েছিল, কিন্তু ড্রাইভার গিয়ে দেখে তুই নাকি কলেজ থেকে বের হয়ে গিয়েছিলি। তখন রিয়ান্স আকাশ ভাইয়াকে তোকে খুঁজতে পাঠায়। তার কিছুক্ষণ পর আকাশ ভাইয়া ফোন করে জানায় যে তোকে নাকি ইয়াসের মির্জার সাথে গাড়িতে উঠতে দেখেছে। সরি রে, আমি মনে করেছি হয়তো গাড়ি আসবে না, তাই আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো রিক্সাও পাইনি, তাই হাঁটতে লাগলাম। তখন হঠাৎ কি রিয়া? তারপর রিয়া মরিয়মকে আর বাড়ির সবাইকেই সবটা খুলে পড়ে। সবটা শুনেই মরিয়ম আতঙ্কিত গলায় বলল, তুই ঠিক আছিস তো রিয়া? আমারই ভুল ছিল, আমার তোকে একা ফেলে চলে আসাটা ঠিক হয়নি। তুই নিজেকে শুধু শুধু দোষী ভাবছিস মরিয়ম, আর তাছাড়া আমি তো থাকতে চেয়েছিলাম, তাই তুই রেখে এসেছি। আচ্ছা, এসব এখন বাদ দে রিয়া, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা আন্টি। রিয়া চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সেই সোফার রুমে সবার সাথে এসে বসলো। রিয়া তখন তিথি রিয়াকে এক কাপ চা এনে দিল। রিয়া চাতে চুমুক দিতে দিতেই রনিকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোরা ফিরলি কখন? আমরা তো সেই দুপুরে চলে এসেছি। ও। তখনই রিয়াজ আর আবিন আসলো। রিয়াজকে দেখে মরিয়ম অন্যদিকে তাকিয়ে থাকলো। রিয়াজ বুঝতে পারলো যে তার বউটা তার উপর অনেক রাগ করেছে। তখনই মরিয়মের আম্মু 2 গ্লাস শরবত এনে দিল রিয়াজ আর আবিরকে। ওরা দুজন শরবতের গ্লাস নিয়ে শরবতটা খেয়ে নিল। মরিয়মের আম্মু বলল, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, আর তোরা সবগুলো যা গিয়ে টেবিলে বস, আমি খাবার বাড়ছি। ঠিক আছে আম্মু। বলে রিয়াজ আর আবির ওপরে চলে গেল ফ্রেশ হতে, আর বাকিরা সবাই গিয়ে টেবিলে বসল। তার কিছুক্ষণ পর রিয়াজ আর আবিরও ফ্রেশ হয়ে আসে, এসে টেবিলে বসে খাবার খেতে। খাবার খাওয়ার মাঝে মরিয়ম একবারও রিয়াজের দিকে তাকালো না। রিয়াজ ব্যাপারটা দেখে ভালোই বুঝতে পারলো যে তার বউ পাখিটা তার উপর অনেক খেপেছে। তখন মরিয়ম বলে উঠল, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি আম্মু। বলে মরিয়ম উপরে চলে গেল। রিয়াজও কোনো মতেই হাতটা ধুয়ে বউয়ের পেছন পেছন দৌড় লাগালো। এটা দেখে বসে থাকা সবাই মিটমিট করে হাসতে লাগলো। মরিয়ম রুমে এসে বিছানা ঝাড়তে লাগলো। দেখে মনে হচ্ছে বিছানা ঝাড়ছে না, বরং রিয়াজকে ঝাড়ছে। রিয়াজ গিয়ে পেছন থেকে তার বউকে জড়িয়ে ধরলো। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। আমাকে ধরেছেন কেন? অফিসের কাজকে গিয়ে জড়িয়ে ধরুন, যান। আমার বউ থাকতে আমি অফিসের কাজকে কেন জড়িয়ে ধরতে যাব? কে বউ? কার বউ? আপনার কোনো বউ নেই, যান এখান থেকে। রিয়াজ মরিয়মকে ছেড়ে একটু দূরে গিয়ে 2 কানে হাত দিয়ে উঠবস করতে করতে বলল, সরি, আর কখনো করবো না এরকম, এবারের মতো মাফ করে দাও প্লিজ। মরিয়ম আর চোখে একবার রিয়াজের দিকে তাকালো, তারপর বলল, সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা ঠিক আছে, আর উঠবস করতে হবে না, এখন এসে শুয়ে পড়ুন। বলে রিয়াজ গিয়ে শুয়ে পড়লো। মরিয়মও লাইট নিভিয়ে দিয়ে রিয়াজের পাশে শুয়ে পড়লো। রিয়াজ মরিয়মকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো।
এদিকে রনি রায়কে ফোন করলো। রায় তখন পড়তে বসেছিল। রনির ফোন থেকে অটোমেটিক রায়ের মুখে হাসি ফুটে উঠল। রায় ফোনটা ধরে কানে লাগিয়ে বলল, বলেন। কি করো? পড়তে বসছিলাম। আপনি? আমি তো শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছি। কেন? সেটা তোমার জানা লাগবে না। খাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খেয়েছি। আপনি? হ্যাঁ, আমিও খেয়েছি। শোনো, বলেন। কালকে আমি তোমাকে স্কুল থেকে আনতে যাব। আচ্ছা, ঠিক আছে। আর শোনো, গোলাপি জামা পরে আসবে। আচ্ছা, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো। আর পড়তে হবে না, অনেক রাত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে রনি আর রায় ঘুমিয়ে পড়ে। এদিকে রিয়া ও ইয়াসার মির্জার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মরিয়মের ঘুম ভাঙতে দেখে রিয়াজ নেই। কোথায় গেল এই লোক? সকাল সকাল উঠে কি গায়েব হয়ে গেল নাকি? তখন রিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, গায়েব হয়নি, ভাইয়া সকাল সকাল উঠে চলে গেছে। অফিসে নাকি কি কাজ আছে। ও, সে ঠিক আছে, কিন্তু আমাকে ডাক দিবে না? বজ্জাত লোক একটা। কি বলতো, ভাইয়া তার ঘুম পড়িকে ঘুম থেকে উঠাতে মন চায়নি, তাই ডাক দেয়নি। সে আমি জানি। যাই হোক, তুই কলেজে যাবি না? হ্যাঁ যাব। ইয়াসার মির্জা আসবে আমাকে নিতে। কেন? ওই কালকের ঘটনার পর উনি বলল যে উনি নাকি আমাকে কলেজে দিয়ে আসবে এবং নিয়েও আসবে, তাই আমি রাজিও হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার মনে যে লাড্ডু ফুটছে ভাইয়া আসবে বলে। সে যাই হোক, তুই উঠে ফ্রেশ হয়ে নে। মরিয়ম উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রিয়া আর মরিয়ম নিচে নেমে আসে। এসে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে। তখনই তিথির আব্বু এসে বলল, বাহিরে ইয়াসার মির্জা এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ চাচা, আমাদের খাওয়া শেষ। বলে রিয়া উঠে চলে যায়। সাথে মরিয়ম রনিও উঠে মরিয়ম বলে, আচ্ছা আম্মু, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। রনি আর মরিয়ম বাইরে চলে এসে দেখে অলরেডি গাড়িতে উঠে বসে পড়েছে রিয়া। ওরাও দুজন কিছু না বলেই গাড়িতে উঠে বসে। তখন রিয়া বলল, কি রে মরিয়ম, তিথি আসেনি? না, ওর নাকি একটু দেরি হবে। ও আচ্ছা, তাহলে কি আমি এখন গাড়ি স্টার্ট দিতে পারি? অবশ্যই ভাইয়া। ইয়াসার মির্জা গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে চলে যায়। এদিকে তিথি দৌড়ে আসে, কিন্তু আস্তে আস্তে দেখে ওরা চলে গেছে। তখন গাড়ির চাবি নিয়ে আবির বের হয়। আবিরকে দেখে তিথি বলে ওঠে, আবির ভাই। হ্যাঁ তিথি বল। ভাইয়া, তুমি কি আমাকে একটু কলেজে ড্রপ করে দিতে পারবে? আসলে ওরা না চলে গেছে, আমি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে গাড়িতে বস। তিথি গিয়ে গাড়িতে বসে, সাথে আবিরও বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এদিকে ইয়াসার মির্জার গাড়ি এসে কলেজের সামনে দাঁড় করায়। তারপর একে একে সবাই গাড়ি থেকে নেমে কলেজের ভেতর চলে যায়। রিয়া নেমে ইয়াসার মির্জার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তাহলে আমি আসি, আপনি সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আবার দুপুরে আসবো নিতে। তখন ইয়াসার মির্জা গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রিয়া গাড়ি যাওয়ার দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজেও ক্লাসরুমে চলে যায়। এর কিছুক্ষণ পর আবিরের গাড়ি এসে থামে। তিথি নেমে বাই বলে ক্লাসরুমে চলে যায়, আর আবিরও অফিসের দিকে চলে যায়। এদিকে একটা লোকের ফোন বেজে ওঠে। লোকটা ফোন ধরে হ্যালো বলে, মিস্টার একে, আপনি রিয়াজগঞ্জকে কবে কিডন্যাপ করবেন? ওহো মিস্টার ইরফান খান, আপনি চিন্তা করছেন কেন? চিন্তা করব না, আমরা প্রতিশোধের আগুন টকবকে উঠছে, কিন্তু আপনি এত শান্তভাবে কি করে আছেন? কুল মিস্টার ইরফান খান, আমি সব প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান? তাহলে শুনুন, 7 দিন পর অমাবস্যা, তখন রিয়ান্সের শক্তি বেড়ে যাবে আর রিয়ান্স পাগলের মতো আচরণ করবে। তখন আমার লোক ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিবে, তারপর ওকে কিডন্যাপ করে ফেলবে। আপনার কি মনে হচ্ছে কাজটা এত সহজ হবে? আমি জানি কাজটা এত সহজ হবে না, কিন্তু রিস্ক তো নিতেই হবে শত্রুকে খতম করতে চাইলে। আচ্ছা ধরুন রিয়ান্স ওই দিন অফিসে গেল না, তখন ওকে ঘুমের ওষুধ খাওয়াবেন কিভাবে? ওকে অফিস যেতেই হবে। মানেটা হলো আমার একজন লোক আছে অফিসে, সো ওর সাথে রিয়ান্স ওই দিন মিটিং করবে, আর মিটিংয়ে মধ্যে রিয়ান্সকে ব্যস্ত রেখে দেবে। ও বাড়িতেও যেতে পারবে না। তখনও পাগলামো করলে তখন পানি খাওয়ানোর ওসিলায় ওকে এই ঘুমের ওষুধটা খাওয়াই দেবে। তারপর ব্যাস, আমাদের কাজ হয়ে যাবে। খুব ভালো প্ল্যান। আপনার প্ল্যানে আমি মুগ্ধ হয়ে গেছি মিস্টার একে।
আচ্ছা তাহলে এখন আমি রাখি। ওকে। এদিকে মরিয়মদের ক্লাস শেষ হতেই ওরা গিয়ে ক্যান্টিনে বসতো। তখন রিয়া বলল, আজকে তোরা ক্লাস করবি? আমি চলে যাব। কেন? কোথায় যাবি? কোথায় যাব আবার? আজকে আমার ক্রাশকে নিয়ে একটু ঘুরবো। ও ভালোই, কিন্তু কি জানিস, আমার না ইয়াসের মির্জাকে কেমন জানিস সুবিধার মনে হয় না। দেখ মরিয়ম, তুই একটু বেশি ভাবছিস। আর তাছাড়া ইয়াসার মির্জা যে কত ভালো একটা মানুষ তার প্রমাণ ওই দিনকার ঘটনা, বুঝেছিস? হ্যাঁ ভাবি, রিয়া ঠিক বলেছে। ইয়াসার ভাই অনেক ভালো একটা মানুষ, তুমি ভুল ভাবছো। হ্যাঁ তাই হবে, কিন্তু কি জানি আমার মনটা কেমন ডাকে লোকটাকে দেখলে। তুই ভুল ভাবছিস মরিয়ম। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা বাদ দে। তখন একটা ছেলে এসে বলল, আপু, গেটের সামনে একটা বাইয়া রিয়া নামের একটা আপুকে ডাকতেছে। হ্যাঁ আমি রিয়া, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলে ছেলেটা চলে যায়। রিয়া ওদের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় ইয়াসার মির্জা এসেছে। আচ্ছা বাই, আমি যাচ্ছি। রিয়া চলে যায় গেটের সামনে। গেটের সামনে এসে দেখে ইয়াসার মির্জা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া ওনার কাছে গিয়ে বলে, হাই। হাই, এখন গাড়িতে ওঠো। শুনুন, বলো। আমার কিছু শপিং করার আছে। আচ্ছা ঠিক আছে। রিয়া খুশি মনে গাড়িতে উঠে বসে। সাথে ইয়াসার মির্জাও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। রিয়া কিছুক্ষণ পর ইয়াসার মির্জার দিকে তাকায়। সেটা দেখে ইয়াসার মির্জা বলল, কি? কই কিছু না তো। তাহলে তাকাচ্ছ যে? এমনি কিছু না। বলে রিয়া অন্যদিকে তাকিয়ে বসলো। হঠাৎ রিয়া চিৎকার করে উঠল। ইয়াসার মির্জা চমকে গাড়ি থামিয়ে দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলে কেন? ফুচকা। রিয়া আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, তো কি আমি খাবো? এসব খাবার খাওয়া ভালো না। সে যাই হোক, আমি খাবো। বলি রিয়া দৌড়ে চলে যায় ফুচকাওয়ালার কাছে। ইয়াসার মির্জাও রিয়ার পেছন পেছন যায়। আর কি করবে বেচারা, রিয়া তো গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। রিয়া খেতে খেতে ইয়াসার মির্জার দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন? আমি এসব ফালতু খাবার খাই না। না খাইলে নাই। কথাটা বলে রিয়া নিজেই খেতে রাখলো। ইয়াসার মির্জা এক নজরে রিয়াকে দেখে যাচ্ছে। ইয়াসার মির্জার মনের মধ্যে কেমন কেমন যেন করছে। ইয়াসার মির্জার বাম পাশের হাড়টা কেমন ধুক 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 শব্দ করছে। কেন করছে এরকম, এটাই বুঝতে পারছে না ইয়াসার মির্জা। এটা ভাবার মধ্যে রিয়া বলে উঠল, আপনার মুখের মধ্যে কি জানি। কই, কোথায়? আগে হা করেন, তারপর আমি দেখছি। ইয়াসার মির্জা হা করে রিয়ার সাথে সাথে ওনার মুখের মধ্যে একটা ফুচকা পুড়ে দেয়। ইয়াসার মির্জা তো স্তব্ধ, এই মেয়ের করলোটা কি? ইয়াসার মির্জা কিছু বলতে নেবে তখন রিয়া বলে উঠল, প্লিজ ফুচকাটা ফেলবেন না, একটু খান না। এরকম করছেন কেন? আমি খাইয়ে দিয়েছি না। ইয়াসার মির্জার কেন জানি ফেলতে ইচ্ছে করলো না, তাই সে ফুচকাটা খেয়ে নিল। খেয়ে বলে উঠল, দেখো এটাই লাস্ট, আর কোনোদিন আমাকে ফুচকা দিবে না। আমি এসব খাই না, বুঝেছ? আচ্ছা ঠিক আছে মিস্টার গোমরা মুখ। কি বললে? কই কিছু না, চলুন চলুন, আমাদের শপিং করতে যেতে হবে। চলো। ওরা চলে গেল শপিং করতে। সময় বড় অদ্ভুত একটা জিনিস, কখন চলে যাবে আপনি টেরই পাবেন না। হ্যাঁ, দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। এর মধ্যে অনেক কিছু পাল্টে গেছে। পাল্টেছে রিয়া আর ইয়াসার মির্জার সম্পর্ক। ওরা দুজন এখন অনেক ভালো বন্ধু। তবে এই বন্ধুত্বের মাঝে লুকিয়ে আছে অগাধ ভালোবাসা। কিন্তু ইয়াসার মির্জা কি টের পাবে রিয়ার ভালোবাসা কি জানি। তবে আজকে মরিয়মের মনটা অনেক খারাপ। কারণটা হচ্ছে কেউ তাকে শুভেচ্ছা জানলো না জন্মদিনে। আচ্ছা, সবাইকে আমার জন্মদিন ভুলে গেছে নাকি? তখন তিথি রুমে ঢুকে বলল, ভাবি, ভাইয়া তোমার জন্য এই গিফটটা পাঠিয়েছে, বলেছে সন্ধ্যার সময় খোলার জন্য। কেন? এখন খুললে কি হবে? সেটা আমি জানি না। ভাইয়া বলেছে সন্ধ্যার আগে যেন না খোলে, খুললে ভাইয়া নাকি তোমার ওপর অনেক রাগ করবে। আচ্ছা ঠিক আছে। আর ভাবি শোনো। হ্যাঁ তিথি বলো। তুমি গোসল করে রেডি হয়ে নাও। কেন? ও মা, তুমি ভুলে গেছো আজকে না রনি ভাইয়া রাইকে প্রপোজ করবে। ওহো, একদমই মাথা থেকে বের হয়ে গেছে। আচ্ছা তুমি নিচে যাও, আমি রেডি হয়ে নিচে আসছি। মরিয়ম চলে গেল গোসল করতে। গোসল করে এসে সুন্দর দেখে একটা 3 পিস পরে নিল।
আর সাথে হালকা সাজতো। তারপর নিচে নেমে আসতো। তখন তিথি, রিয়া এবং রনিও রেডি হয়ে নামলো। বাহ রনি, তোকে তো সেই হ্যান্ডসাম লাগছে। আজকে তো আমাদের পিচ্ছিরাই দেখেই ক্রাশ খেয়ে যাবে। ওকে দেখে ক্রাশ খাবে সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই শুধু ওকে সুন্দর লাগছে এটা বললি কেন? আমাদের দুজনকে কি সুন্দর লাগছে না নাকি? ওমা, আমি কখন বললাম যে তোদের দুজনকে সুন্দর লাগছে না? তোদের তিনজনকেই সুন্দর লাগছে। মরিয়ম, তুই ওর কথা বাদ দে তো। সব কিছুতে খালি এই মাইয়ার জেলাসি ফিল করে। আমি মোটেও জেলাস ফিল করি না, তুই জেলাস ফিল করিস। আচ্ছা ভাই, তোরা দুজন এবার চুপ কর। এই হাঁসের প্যাক প্যাক না শুনে চলো আমরা গিয়ে গাড়িতে বসি। কুত্তা একটা, তুই প্যাক প্যাক করছিস। রিয়া, তুই শুধু সবসময় আমাকে বলিস রনিকে কিছু বলতে পারিস না। তোরা কি এখন যাবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি? কোনটা? যাচ্ছি বলে রিয়া গাড়ির দিকে চলে গেল। আজকেও ইয়াসার মির্জা এসেছে সবাইকে নিতে। তারপর সবাই একে একে ইয়াসার মির্জার গাড়িতে উঠে বসল। ইয়াসার মির্জাও গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি চলতেছে, এর মাঝে মরিয়ম রনির দিকে তাকিয়ে বলল, রিয়ান্স আসবে না? না, আমি ভাইকে বলেছিলাম, ভাই নাকি অনেক ব্যস্ত, আসতে পারবে না। মরিয়ম আর কিছু বলল না, চুপ হয়ে গেল। রনি ভালোই বুঝতে পেরেছে যে তার বান্ধবীর মনটা খারাপ হয়ে গেছে। রনি মরিয়মের দিকে তাকিয়ে মুচকি হাসত। কারণটা না হয়ে গেলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একে একে সবাই নেমে দাঁড়ালো আর ইয়াসার মির্জা চলে গেল গাড়ি পার্ক করতে। ইয়াসার মির্জা আসতেই সবাই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল রেস্টুরেন্টের। সবাই গিয়ে যার যার জায়গা মতো বসে পড়লো। যার জন্য এত আয়োজন সেই এখনো আসতো না। রনি রায়কে ফোন করে। রায় ফোন ধরে বলল, এই তো আসছি, আর 2 মিনিট। আচ্ছা। রনি ফোন কেটে নিজে একটু রেডি হয়ে নিল রায়কে নিজের মনের কথা বলার জন্য। এদিকে মরিয়ম কর্নারের একটা বেঞ্চে বসে আছে বাইরের দিকে তাকিয়ে। ওরা পুরো ছাদটাই বুক করেছে। ছাদের মধ্যে নানা রকম ফুল লাইট দিয়ে ডেকোরেশন করা। মরিয়ম আনমনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। হালকা চমকে পেছন ফিরে তাকাতে দেখি রিয়ান্স। আপনি না বললেন আসবেন না? কাজ আছে নাকি অফিসে? সেটা তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে বলেছি। তাছাড়া আমার শালা সাহেব তার ভালোবাসার মানুষকে তার মনের কথা বলবে, আর আমি সেখানে থাকবো না তা কী করে হতে পারে? আর তাছাড়া বিয়ের পর একবারও আমার বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, তাই ঠিক করেছি আজকে ঘুরতে যাব। কি বলো? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি 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 3 সত্যি। মরিয়ম রিয়ান্সকে জড়িয়ে ধরে, রিয়ান্সও মরিয়মকে জড়িয়ে ধরে। এর মধ্যে রিয়া এসে খুব খুব করে কেসে বলল, তোমাদের যদি প্রেম হয়ে থাকে তাহলে ওইদিকে চলো, রাই আসছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। রিয়া চলে যায়। এর একটু পর ওরা দুজন গিয়ে ওইদিকে গিয়ে দাঁড়ালো। তখন আবির পুরো ছাদটা অন্ধকার করে ফেললো। এর মধ্যেই রায় এসে ছাদে পা রাখলো। সাথে সাথেই আলো জ্বলে উঠল। রায় উপরে তাকাতেই আশপাশটা দেখে তো অবাক হয়ে যায়, কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা। এখন দেখে রায় তো মুগ্ধ হয়ে যায়। রায় হেঁটে একটু সামনে যেতেই রনি এসে ওর সামনে হাঁটু গেড়ে বসল। তারপর একগুচ্ছ গোলাপ রায়ের দিকে এগিয়ে দিয়ে বলা শুরু করলো, আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। সমুদ্রে যত ঢেউ, আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে, আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার, ঘন্টার, মিনিট, সেকেন্ড যতবার টিকটিক করে, আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা চিরন্তর রাই। এই জন্মের পরের জন্ম আমি শুধু তোমাকেই ভালোবাসবো, তোমাকেই চাইবো। রনির কথা শুনে রায় মুখে হাত দিয়ে কান্না করে ফেলল। রনিকে রায় উঠিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমিও তোমাকে আকাশ সমান ভালোবাসি, সমুদ্রে যত ঢেউ আমিও তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে, আমিও তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার, ঘন্টা, মিনিট, সেকেন্ড যতবার টিকটিক করে, আমিও তোমাকে ততখানি ভালোবাসি, 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 শুধু তোমাকেই ভালোবাসি। রায়ের কথা শুনে রনি রায়কে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে সবার মনে হলো এবার ওদেরকে একা ছেড়ে দেওয়াই ভালো। তারপর সবাই নিচে নেমে আসলো। নিচে আসতেই রিয়ান্স আবিরকে বলল, আবির তুই তিথিকে বাড়িতে পৌঁছে দিস, আর আমি আর তোর ভাবি একটু ঘুরতে যাব। আচ্ছা ভাই। সে না হয় ঠিক আছে, কিন্তু রিয়া গেল কই? কোথায় আবার? তোমার বান্ধবী তার ক্রাশকে নিয়ে
কোথায় চলে গেছে কে জানে। ও চলে গেছে? যাও, তুমি কি গাড়িতে বসো, আমি আসছি। মরিয়ম গিয়ে গাড়িতে বসলো। রিয়াজ দাঁড়িয়ে আবিরের সাথে কিছু কথা বলল, তারপর নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। রিয়াজ গাড়ি চালাচ্ছে এক হাতে, আর এক হাতে মরিয়মকে জড়িয়ে ধরে রেখেছে। তখন মরিয়ম রিয়াজের শার্টে নাক ঘষতে ঘষতে বলল, জানেন আমার না ইয়াসার মির্জাকে কেমন জানি সুবিধার মনে হয় না। ওসব কিছু না, তুমি একটু বেশি ভাবছ, তাই এমন মনে হচ্ছে, আর কিছু না। হয়তো। আর জানেন আমার না কয়েকদিন ধরেই কেমন বাম চোখটা লাফাচ্ছে, মনে হচ্ছে কোনো বিপদ আসছে। কিসের বিপদ? তোমার রিয়ান্স থাকতে তোমার কিছু হতে দিব না। আমি জানি আপনি আমার কিচ্ছু হতে দিবেন না, কিন্তু আপনার জন্য আমার ভয় হয়। তুমি বেশি ভাবছ, এজন্য এরকম মনে হচ্ছে। তবে আমি আপনার উপর একটু রেগে আছি। কেন? আপনি হয়তো কিছু ভুলে যাচ্ছেন। কই, কিছুই তো ভুলিনি আমি, আমার তো সবাই মনে আছে। রিয়াজ অবশ্য তার বউয়ের কথা শুনে বুঝতে পেরেছে যে তার বউ তার বার্থডে কথাটাই মনে করানোর চেষ্টা করছে, কিন্তু সেটা তো রিয়াজের মনে আছে। রিয়াজ তো সারপ্রাইজ দেবে বলে এমন ভাব করছে যে তার মনেই নেই। তখন মরিয়ম বলে উঠল, কি হলো, কোথায় হারিয়ে গেলেন? কই কিছু না তো। ও। রিয়াজ তার গাড়ি এনে লেকের পাড়ের সামনে দাঁড় করালো। দাঁড় করিয়ে নিচে নেমে ওপাশের গাড়ির দরজা খুলে রিয়াজ মরিয়মের হাত ধরে গাড়ি ভেহিরে নিয়ে আসতো। তখন মরিয়ম রিয়াজকে জড়িয়ে ধরে বলল, জায়গাটা অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা চলো সামনে দিকে যাই। মরিয়ম আর রিয়াজ হেঁটে একদম লেকের পাড়ে সামনে গিয়ে ঘাসের উপর বসতো। মরিয়ম বসতেই রিয়াজ মরিয়মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আরে আরে কি করছেন? কই কি করেছি, আমি এখন ঘুমাবো, তুমি বসে আমার মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। রিয়াজ চোখ বুঝলো। মরিয়ম রিয়াজের চুলে হাত বোলাতে বোলাতে ভাবছে, এই মানুষটা কতই ভালো। সত্যি বলতে ওনাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। ওনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতদিনে আমার সাথে শারীরিক সম্পর্ক করে নিত, কিন্তু উনি আমাকে সময় দিয়েছেন নিজের অনুভূতিকে কন্ট্রোল করে। আমাকে সময় দিয়েছেন। সত্যি বলতে এই জিনিসটা কয়টা পুরুষ পারে আমার জানা নেই, তবে রিয়ান্সকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। তবে মরণের আগ পর্যন্ত রিয়ান্স আমি আপনার সাথেই থাকতে চাই। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি রিয়ান্স, বড্ড বেশি। তবে হ্যাঁ, আর অপেক্ষা করাবো না, খুব শীঘ্রই আপনার কাছে ধরা দিব আমি। এসব ভাবার মধ্যেই মরিয়মের ফোনটা বেজে উঠল। মরিয়ম ফোনটা ধরে বলল, হ্যাঁ বল রনি। তোরা কোথায়? কেন? আমরা সবাই খাবার টেবিলে বসে আছি তোদের জন্য। 4টা তো বেজে গেছে, তোরা আসবি কখন? 4টা বেজে গেছে, আমার তো খেয়ালই নেই। আচ্ছা আমরা আসতেছি। আর তোরা বাসে গেলি কখন? আমি আর রাই তো 3টার দিকেই চলে এসেছি, আর তিথিরা তো আরও আগেই চলে আসছে। ও আচ্ছা, তাহলে রাখ, আমরা আসছি। আচ্ছা। রনি ফোন কেটে দিল। তখন মরিয়মের আম্মু জিজ্ঞেস করলো, কি রে, কখন আসবে বলছে? এই তো আন্টি, ওরা নাকি আসছে। আচ্ছা বলে উনি চলে গেলেন। এদিকে মরিয়ম রিয়াজকে আস্তে আস্তে ডাক দিতে লাগলো, এই যে শুনছেন, এই যে শুনছেন আপনি? মরিয়ম রিয়াজের দিকে আঙুল দিয়ে গুঁতা দিতে দিতে বলল কথাটা। রিয়াজ চোখ পিট পিট করে তাকিয়ে বলল, কি হয়েছে? আর তুমি সবসময় আঙ্গুল দিয়ে আমার নাকে গুঁতে দাও কেন? আর কোনো জায়গা কি নেই ডাক দেওয়ার? আছে, কিন্তু আমার ওইখানে গুঁতা দিয়ে ডাক দিতে ভালো লাগে। তোমাকে আর মানুষ করা যাবে না, বুঝেছি। আমাকে আপনি মানুষ করবেন কেন? আপনি তো এখন নিজের বাচ্চাদের মানুষ করবেন। হ্যাঁ, এখনো বাসরি করলাম না আর উনি বাচ্চার কাছে চলে গেছেন। আচ্ছা আচ্ছা বাদ দেন, রনি ফোন করেছিল, আমাদের যেতে বলছে। আচ্ছা ঠিক আছে চলো। মরিয়ম আর রিয়াজ উঠে গাড়ির দিকে যায়। গিয়ে দুজন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় রিয়াজ গাড়ি চালাচ্ছে আর মরিয়ম আশপাশটা দেখতে ব্যস্ত। এর কিছুক্ষণ পরে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির সামনে দাঁড়াতেই মরিয়ম নেমে পড়ে আর রিয়াজ গাড়ি পার্ক করতে চলে যায়। রিয়াজ পার্ক করে এসে দেখে মরিয়ম দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন আবার? আপনার জন্য। আচ্ছা চলো। মরিয়ম আর রিয়াজ ভেতরে চলে যায়। গিয়ে দেখে সবাই বসে আছে। সবার সাথে গিয়ে রিয়াজ আর মরিয়মও বসে পড়ে। মরিয়মের আম্মু এসে খাবার দেয়। সবাই খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর খাওয়া শেষ হতে সবাই যার যার রুমে চলে যায়। রিয়াজ আর মরিয়মও নিজেদের রুমে আসে। রিয়াজ কাবার থেকে স্যুট বের করে পরে নেয়। মরিয়ম তা দেখে রিয়াজকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন এখন?
অফিসে যাব, অফিসে কিছু কাজ আছে, তুমি এখন ঘুমিয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা বউ পাখি। মরিয়ম মুচকি হাসে। রিয়াজ মরিয়মের কাছে এসে মরিয়মকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়, তারপর বেরিয়ে চলে যায়। মরিয়ম কপালে হাত দিয়ে মুচকি মুচকি হাসে, তারপর গিয়ে শুয়ে পড়ে। শুধুই ঘুম এসে মরিয়মকে জড়িয়ে নেয়। মরিয়ম ঘুমের মাঝে শুনতে পায় কেউ ওকে ডাকছে। মরিয়ম চোখ পিটপিট করে তাকিয়ে দেখে রিয়া আর তিথি ওকে ডাকছে। কি হয়েছে, ডাকছিস কেন? ডাকবো না, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। কেন? কেনর বাচ্চা কেন, তাড়াতাড়ি ওঠ আগে। মরিয়ম উঠতেই রিয়া আর তিথি ঠেলে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। মরিয়ম ফ্রেশ হয়ে আসতেই তিথি বলে উঠল, ভাবি তোমাকে যে ভাইয়া ওই গিফট পাঠিয়েছে, মানে আমি যে দিয়ে গেছি, ওইটা এখন খোলো। মরিয়ম ওদের কথা মতো গিফটটা এনে খুলে দেখে ভিতরে একটা নীল শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারিও আছে। রিয়া সেগুলো বের করে মরিয়মকে বলল, তুই বিছানা থেকে উঠে দাঁড়া, তোকে শাড়ি পরিয়ে দেই। তারপর ওরা মরিয়মকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানো শেষ হতেই মরিয়মকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসে জুয়েলারিগুলো পরিয়ে দিতে লাগলো, সাথে হালকা মেকআপও করিয়ে দিল। সবকিছু শেষ হতেই মরিয়মকে একটা কালো চিকন কাপড় দিয়ে চোখগুলো বেঁধে দিল। কি করছিস তোরা বলতো? তুই চুপ থাক, শুধু দেখ। ওরা মরিয়মকে ধরে রুম থেকে বের হয়। কোথায় যেন একটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মরিয়ম অনুভব করতে পারছে যে সিঁড়ি বেয়ে কোথাও যেন একটা উঠছে। হঠাৎ ওরা মরিয়মকে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। মরিয়ম পিটপিট করে তাকায়, দেখে যে পুরো ছাদটা বেলুন আর নানা রকমের লাইট দিয়ে সাজানো। সামনে একটা টেবিলের মধ্যে বড় একটা কেক রাখা, তাতে নানা রকমের মোমবাতি লাগানো। তখন রিয়া চিৎকার করে বলল, মরিয়ম আকাশের দিকে তাকা। মরিয়ম আকাশের দিকে তাকাতেই দেখে হাজারো রকমের বেলুন উঠছে, সাথে ফানুসও উঠছে। এর মধ্যে লাল নীল আলোতে লেখা হ্যাপি বার্থডে টু ইউ বউ পাখি। মরিয়ম এসব দেখে মুখে হাত দিয়ে কান্না করে ফেলল। ওইটা ভেবে কান্না করেছে যে ও ভেবেছিল সবাই ওর জন্মদিনের কথা ভুলে গেছে, কিন্তু না, সবার ওর জন্মদিনের কথা মনে আছে। আরও কি সব ভেবেছিল। এইসব ভাবার মধ্যে হঠাৎ রিয়ান এসে হাঁটু গেড়ে ফুলের গোছা নিয়ে সামনে এগিয়ে দিয়ে বলতে লাগলো, কারো মন খুঁজিনি, তোমার মনের খোঁজে। কারো হাত ধরা হয়নি আজ, তোমার হাত ধরবো বলে। হাঁটা হয়নি কারো পাশে, একসাথে হাঁটবো বলে। ভালোবাসা আসেনি কভু, তোমাকে ভালোবাসবো বলে। ভালোবাসি প্রিয়, তোমাকে শুধু ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রিয়াঞ্জের কথাগুলো মরিয়ম অনেক মনোযোগ দিয়ে শুনল। তারপর হাতে গোলাপগুলো নিয়ে রিয়াঞ্জকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি, শুধু আপনাকে ভালোবাসি। বুকের বা পাশের হাতটাতেই শুধু তোমারই নাম রিয়াঞ্জ, শুধু তোমারই। আমি তোমাকে বড্ড ভালোবাসি রিয়াঞ্জ, বড্ড। আই লাভ ইউ রিয়াঞ্জ। আই লাভ ইউ টু মরিয়ম। মানুষের জীবনে চাওয়া শেষ নেই, স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই। আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি, আমার সব আকুলতা শুধু তোমার মাঝে, আমার জীবন শুধু তোমাকে ঘিরে। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো গল্পে। আর যারা এতক্ষণ গল্পটি শুনছিলেন তাদের প্রাণ ঢালা ভালোবাসা। সবাইকে বলবো একটু কষ্ট হলেও আপনার মনের অনুভূতি জানিয়ে যাবেন। এই গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সকল ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা, তারা আমায় প্রচুর ভালোবাসা দিয়েছে অন্যান্য গল্পে। আশা করি এই গল্পটিকে সমান ভালোবাসা দেবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমাদের গল্পগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্পের জন্য। নতুন গল্পের সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী পর্বে। আর হ্যাঁ, গল্পটা উপভোগ করার জন্য গল্পের সাথে বাস্তবতাকে মিলিয়ে ফেলবেন না আবার।